কোনো রকম কর্নফ্লাওয়ার কিংবা হুইপড ক্রিমের ঝামেলা ছাড়াই পানির ভাপে এই মিল্ক কেক বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা হয়েছে এবং দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এটা কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আমি আজকে খুবই মজার এবং খুবই সহজ একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কেকের জন্য প্রথমেই নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণ লবণ নিয়ে এই শুকনো উপকরণগুলো আমি একটা স্ট্যান্ডারে করে চেলে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই কেকের মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার কিংবা বেকিং সোডা ইউজ করতে হবে না, কারণ কেকটা এমনিতেই খুব সফট হবে আর কেকটা বানানো খুব ইজি। আমি এখানে কেকের জন্য নিয়েছি 6টা ডিম। তো 6টা ডিমের জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছিলাম, তারপর আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি, হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আর এখন আমি এই যে ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার ডিমের এই সাদা অংশটাকে কিছুক্ষণ প্রথম বিট করে নিব। এরকম 2-1 মিনিট বিট করার পরে এই যে একটু হালকা বাবলের মতো হবে। এবার হচ্ছে আমি এখানে চিনি মিশিয়ে দিব। চিনিটা আমি একবারে দিব না, 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ আরও কিছুটা চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারেন, 1 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। যেহেতু এই কেকটার মধ্যে আমরা দুধ দিব, তাই এখন চিনির পরিমাণটা কিছুটা কম দিলেও চলবে। তো এখন আমি চিনি দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। তো 7-8 মিনিট বিট করার পরে এই ডিমের সাদা অংশটা একটা ফোমের মতো হবে। এই যে 8 থেকে 10 মিনিট বিট করার পরে আমার এই যে ডিমের সাদা অংশটা এরকম একটা ফোমের মতো হয়ে গেছে। এবার আমি চারিদিক থেকে একটা স্প্যাচুলার মাধ্যমে চিনিটা আর কি মিশিয়ে দেবো উপর নিচ করে, কারণ যখন বিট করা হয়েছে চিনিটা এদিক সেদিক সরে যেতে পারে। কোনোভাবেই যেন চিনিটা আস্ত বা দানাদার না থাকে, এই জন্য চিনিটা ভালোভাবে মিশিয়ে বিট করে নিতে হবে। আর এখন আমি ডিমের যে কুসুমগুলো ছিল, কুসুমগুলো দুইটা দুইটা করে 3 বারে 6টা কুসুম দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। ডিমের কুসুমগুলো এই সাদা ফোমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ইমালশন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমালশন দিতে পারেন, ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স দিতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক ইমালশন। আমি যেহেতু এটা মিল্ক কেক বানাবো, তাই আমি মিল্ক ইমালশন দিচ্ছি। এটা মিল্ক কেক, তাই মিল্ক ইমালশন দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো আর কি যে কোনো ইমালশন দিতে পারেন। ইমালশনটা দিলে যেটা হয়, একটা সুন্দর ফ্লেভার হয়। আর ডিমের কেকের মধ্যে যে ডিমের একটা গন্ধ থাকে, সেই ডিমের কাঁচা গন্ধটা বা স্মেলটা থাকবে না। এটাই ইমালশন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে, মানে তেলটা দেওয়ার পরে আর খুব বেশি একটা বিট করা যাবে না, জাস্ট একটু 2-1 বার বিটার দিয়ে বিট করে মিশিয়ে নিলে হবে তেলটা। আর এখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, এই শুকনো উপকরণগুলো দিয়ে খুবই আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নেব। আর এই কাজটা মেশানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এদিক ওদিক থেকে ঘোরানো যাবে না উলট পালট করে, তাহলে কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের এই ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু সফট থাকবে না, কেকটা হার্ড হয়ে যাবে, কেকটা আর ভালো হবে না। আমি এই শুকনো উপকরণগুলো 2 বারে চেলে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 3 বারে চেলে মিশিয়ে নিতে পারেন। এটা একবারে মেশাতে যাবেন না, একবারে মেশাতে গেলে একটু কষ্ট হয়ে যাবে বা ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ডিমের এই মেলানটা রেডি করতে করতে আপনাদের কাছ থেকে প্রতিদিনের মতোই চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ডিমের মেলানটা রেডি হয়ে গেছে। আমি একটা ট্রান্সপারেন্ট গ্লাসের বাটিতে আর কি এটা সেট করে নিচ্ছি। যেহেতু এটা দুধ দেওয়া হবে, তাই আমি একবারেই বাটিটাতে সেট করে নিচ্ছি। আপনাদের যদি এরকম বাটি না থাকে, অথবা আপনারা চাইলে কেকের যে মোল্ডেও করে নিতে পারেন, কিংবা অন্য কোনো
বাটিতেও সেট করতে পারেন, যেগুলো সাধারণত আর কি ওভেন প্রুফ কিংবা হিট প্রুফ। চুলায় কিংবা ওভেনে দেওয়ার পর এটা ফাটবে না বা ভাঙবে না, এরকম এরকম বাটিতেও দিতে পারেন। তো আমি যেহেতু একটু ভিডিও করব, তাই আর কি আমি এরকম ট্রান্সপারেন্ট একটা বাটিতে দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কি। আর এখন আমি এই যে ওভেনের সাথে যে একটা ট্রে থাকে, ট্রেটা নিয়ে আসলাম। এই ট্রের মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব, কারণ আমি কেকটা ভাপে বানাবো। আপনারা চাইলে সেমভাবে চুলায় বানিয়ে নিতে পারেন। যেভাবে আমরা চুলায় পুডিং বানাই ঠিক সেমভাবে হাঁড়িতে পানি দিয়ে জাস্ট এই যে কেকের মোলটা বসিয়ে দিবেন, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিবেন, যাতে ভাপটা না সরতে পারে। তো এই সেমভাবে আর কি বানিয়ে নিতে পারবেন, চুলায়ও খুব সহজেই হয়ে যাবে। আর এই পানির ভাপে কেকটা বানানোর ফলে কেকটা খুবই সফট হবে, আর আপনার কেকটা পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না, কিংবা ভিতর থেকে কাঁচা থাকবে এরকমও কোনো চান্স থাকবে না। তো এই তো এখন আমি আর কি কেকটা সরিয়ে নিচ্ছি পানির ভেতর থেকে। তো ট্রেটা যেহেতু গরম ছিল, পানিটাও গরম ছিল, তাই আমি তখন কেকটা আর কি সরাই নি ট্রের ভেতর থেকে। তো কিছুটা বসে গেছে, আর এই যে চারপাশটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমি কিন্তু এই যে মোল্ডের মধ্যে চারপাশে কিছুটা তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। স্পঞ্জ কেকের চারিদিকে যদি এরকম তেল ব্রাশ করে দেওয়া হয়, তাহলে কেকের চারিদিকটা এরকম ছেড়ে দিবে। তো ছেড়ে দেওয়ার কারণে আমার যেটা সুবিধা হয়েছে, আমি এখন যে দুধটা দিব, দুধটা এই কেকের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করবে, এই জন্যই আমি চারদিকটাতে তেল ব্রাশ করে দিয়েছিলাম। আর আপনারা যদি কেকটা চুলায় বেক করেন, তাহলে কিন্তু কেকটা পুরোপুরি উপরের দিকটা সাদা হবে, যেহেতু চুলার মধ্যে উপর থেকে কোনো রকম হিট পাবে না। আর আমি যেহেতু কেকটা ওভেনে বেক করেছি, তাই উপর থেকে কিছুটা কালার চলে এসেছে। আর এখন আমি দুধটা রেডি করে নিচ্ছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি দুধটা আগে থেকে কিছুটা জাল করে নিয়েছি। আর আমি এখানে একটু হালকা জর্দার রং দিয়েছি, এটা পুরোই অপশনাল, এটা একটু কালারের জন্য আর কি। আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। আর এই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে এখানে চিনি ইউজ করা যাবে না, চিনি ইউজ করলে দুধটা পাতলা হয়ে যাবে, এই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করলাম। কনডেন্স মিল্ক ইউজ করলে দুধটা খুব একটা বেশি জাল করার প্রয়োজন হয় না, দুধের মধ্যে একটা ক্রিমি ভাব আসে, আর মিষ্টিটাও হয়ে যায়। আর আপনারা যদিও চিনি ইউজ করেন, তাহলে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে, আর এবার আমি আর কি একটা কাঁটা চামচের সাহায্যে কেকটার মধ্যে একটু ফুটা করে নিচ্ছি, যাতে দুধটা আর কি ভিতরে প্রবেশ করে। আর কেকটাকে ওভেন থেকে বের করে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। গরম কেকের মধ্যে দুধটা দিলে যেহেতু কেকটা খুবই সফট, তাহলে কেকটা একটু ছেড়ে যেতে পারে বা খুব বেশি নরম হয়ে যেতে পারে। যারা হুইপড ক্রিমের ঝামেলায় যেতে চান না, তারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। আর বাসায় মেহমান আসলে এরকম একটা কেক বানিয়ে খুব সুন্দরই মেহমান আপ্যায়ন করা যায়। আর এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি, আর এই পুরোটা কেক কভার হতে আর কি আমার হাফ কেজির মতো দুধ লেগেছে। আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটার চেয়ে কিছুটা বেশি ছিল, তো পুরোটা আমি দেই নাই, হাফ লিটারের মতো আর কি দিয়েছি। আর এখন উপর থেকে কিছুটা কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে চেরি দিয়ে দিচ্ছি, এগুলো দেখার সুন্দরের জন্য, বা এগুলো যখন মুখে পড়বে খেতেও ভালো লাগবে। এই কেকের মধ্যে দুধটা দিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় 10 থেকে 15-20 মিনিটের জন্য আর কি, তাহলে কিন্তু এই কেকটা ঠান্ডা হলে খেতে খুবই মজা লাগে, যেহেতু দুধ দেওয়া। এখন দেখেন কেকটা পুরোটা দুধে স্যুপ করে নিয়েছে, আর এই যে কাটার অবস্থা থেকেই বুঝতে পেরেছেন যে আসলে কেকটা কতটা সফট হয়েছিল। আমার মনে হয় যারা কখনোই কেক বানান না, তারাও চাইলে এই কেকটা বানিয়ে নিতে পারেন। বাসায় কোনো গেস্ট আসলে কিংবা ছেলে মেয়েদের টিফিনে বা না সন্ধ্যার নাস্তায়ও কিন্তু এই কেকটা বানানো যায় আর কি। যেহেতু ক্রিমের কোনো ঝামেলা নেই, খুব দ্রুতই কেকটা বানানো যায়। আমার কেকটা ওভেনে হতে 40 মিনিটের মতো সময় লেগেছিল, আমি 40 মিনিট টাইম দিয়েছিলাম। তো এই তো কেক খেতে খেতে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।